বন্ধু সুধা ঢালু। যখন দেখলাম ওর মধ্যে সুর আছে, ওর বোঝার বয়স না, তখন আমরা কনসিয়াসলি চিন্তা করেছি যে ফর্মাল ট্রেনিং এ কিভাবে ওকে মানে ঠিক ঠিক গান বাজনা শিখিয়ে উঠতে পারে। তু জাহাঁ জাহাঁ চলেগা মেরা সায়া। আমার মনে হয় যে এই লিপটা খুব ছোট বয়সে আমার মা বাবা যদি সাহস না দিত, একটা স্কুলের বাচ্চা সে গিয়ে প্লেব্যাক করছে, প্রফেশনাল কাজ করছে, এই সাহসটা ওরা না দিলে আমার মনে হয় যে ওই কনফিডেন্সটা বাড়ি থেকে আসাটা খুব ইম্পর্টেন্ট। ও লাল মেরে পথ রাখিও বালা ঝুলে লাল। মেয়ে যখন মঞ্চে প্রোগ্রাম করে এবং ওর শো ভীষণ জনপ্রিয় হয়, যখন মঞ্চে ওঠে, সেগুলো কিরকম ভাবে এনজয় করতে? तेरे मेरे सपने अब एक रंग है। তো প্রথম সুর লাগায় যখন, ওইটুকু অবধি আমার একটু টেনশন হয়। ওই প্রথম সুর লাগানোটা আমাকে বলে দেয় যে আজকে কেমন যাবে। हो जहाँ भी ले जाए राहें हम संग हैं। আমি যেহেতু খুব মিউজিক লাভার, আজকে ও একটা বড় চাকরি করলে বা সায়েন্টিস্ট হলে বা বড় ইঞ্জিনিয়ার হলে তা তো মারাত্মক আনন্দ হতো, কিন্তু আমার আনন্দটা তার কয়েক গুণ বেশি, যেহেতু আমার ভালো লাগার জিনিসটাতে মেয়ে সঙ্গীত ছিল। হ্যাঁ, सजन घर आओ रे सजन घर। এই রিয়েলিটি শো এর পরিবর্তনটা কতটা লক্ষণীয় তোমার কাছে? আমি যখন রিয়ালিটি শোতে গেছিলাম, আমার মাকেও আমাকে নিয়ে কিছু স্ক্রিপ্টেড কথাবার্তা বলতে বলা হয়েছিল। আমি আমার ব্যাপারে কিছু স্টোরি বানিয়ে আপনাদেরকে বলতে পারবো না, সেটার জন্য আমার মেয়ে যদি গান গাইতে পারে থাকবে কম্পিটিশনে, নাহলে আউট করে দেবেন। আঙ্কেল আন্টিকে শেষ একটা প্রশ্ন করবো যে মেয়ের বিয়ে নিয়ে কি ভাবছো? মেয়ে মনের মানুষ কি এসছে? ठाठों में ठाठ बनारसिया, ठाठों में ठाठ बनारसिया, ठाठ बनारसिया, हाँ 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 ठाठ बनारसिया। বরাবরই তার কণ্ঠের জাদুতে মুগ্ধ হয়েছেন তার অনুরাগীরা। কোকড়া চুল, মিতভাষী, মিষ্টি হাসির যে মেয়ে রয়েছেন তাকে আপনারা ভীষণ ভালোবাসেন। তিনি অন্বেষা রয়েছে আমাদের সঙ্গে এবং অন্বেষার পরিবার রয়েছে। আন্টি আর আঙ্কেলের সঙ্গে আগে একটু পরিচয় করিয়ে নিই আমরা। তো একটু বলো যে, আমি প্রথমে যেটা জিজ্ঞেস করার যে অন্বেষার যে জনপ্রিয়তা এবং ও ছোট থেকেই যে জনপ্রিয়তা পেয়ে আসছে এবং ও এখন পর্দায় মানে অভিনয়ের দিকে আস্তে আস্তে এগোচ্ছে, তো সেইটা তোমাদের কাছে কিরকম, আর এই জনপ্রিয়তাটা তোমরা কতটা এনজয় করো? জনপ্রিয়তাটা এনজয় করার মানে, ওর জনপ্রিয়তা তো সন্তানের জনপ্রিয়তা দেখলে ভালো লাগে, কিন্তু এই যে ধীরে ধীরে অভিনয় এগোচ্ছে এটা ঠিক নয়। এটা মানে অভিনয়টাও ওর কাজের সঙ্গে জুড়ে যাচ্ছে আর কি, এই ব্যাপারটা হচ্ছে। আর ভালো লাগাটা মা বাবার অবশ্যই ভালো লাগবে, মানে সন্তানের সাফল্য মা বাবার ভালো লাগে। আর জনপ্রিয়তাটা যেটা, সেটা সকলের কাছে কীরকম করে গ্রহণযোগ্য, কতটা গ্রহণযোগ্য হচ্ছে, সেটা যখন সামনে থেকে দেখি অবশ্যই ভালো লাগে। মেয়ের জনপ্রিয়তাটা আমি যেটা জিজ্ঞেস করছিলাম, সেটা বাবা হিসেবে তোমার কাছে কতটা আনন্দের এবং এটাকে কতটা উপভোগ করো? মেয়ের জনপ্রিয়তা এটা তো মানে আমরা মা বাবা হিসেবে স্পেশাল কিছু না, যে কোনো মা বাবার জন্যই এটা সাংঘাতিক একটা আনন্দের ব্যাপার, এটা খুব স্যাটিসফ্যাকশনের জায়গা। যে তার যে কোনো ফিল্ডে সে কাজ করছে, তার যদি সফলতা পায় সেই জিনিসটা, সেটা খুব গর্বের ব্যাপার, আনন্দের ব্যাপার, সেটাই। আর গান বাজনাটা, যেহেতু গান বাজনা নিয়ে কাজ করে বা এখন অভিনয়টা, সেটা তো সঙ্গে সঙ্গে আস্তে আস্তে ওদিকে যাচ্ছে আর কি। গান বাজনাটা নিয়ে করে বলে আমরা যেহেতু মিউজিক লাভার, আমাদের খুব সেটা একটা বাড়তি আনন্দ যে গান বাজনা নিয়ে কাজ করে সে। আচ্ছা অন্বেষা, বাড়িতে ছোট থেকেই কি একটা সঙ্গীতের মহল ছিল? হ্যাঁ, আমার বাড়িতে একদমই ছিল, ছোটবেলা থেকে খুবই ছিল। কারণ বাবা মিউজিক লাভার, কিন্তু মা প্রফেশনাল ছিলেন, মা প্রফেশনাল আর্টিস্ট ছিলেন। তারপরে প্রফেশনালটা আর থাকেননি, কিন্তু আর্টিস্ট তো রয়েছেন। ওয়ান্স অ্যান আর্টিস্ট অলওয়েজ অ্যান আর্টিস্ট, একটা কথাই আছে। তো সেই জিনিসটার জন্য আমার মানে খানিকটা জেনেটিক বলতে পারো, এবং বাড়ির পরিবেশের মধ্যেও একটা মানে প্র্যাকটিসিং কালচার থাকে না, মানে ওই কালচারটা ভীষণভাবে প্র্যাকটিসড ছিল আর কি, এখনও আছে। যে নানান গান শোনা, একটা রেয়াজ হচ্ছে, তো একটা গানের মধ্যে বড় হওয়া, সেই পরিবেশটা পেয়েছি। তারপরে ফর্মাল ট্রেনিং, সেটাও খুব আমার ছোট বয়স থেকে শুরু হয়ে যায়, শাস্ত্রীয় সঙ্গীতের ফর্মাল ট্রেনিং।
তো সেখান থেকে নিয়ে জায়গাটা একটা প্রপার একটা ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যাওয়ার যে ব্যাপারটা সেটা শুরু হয়। বাট আদারওয়াইজ আই হ্যাভ বিন ভেরি লাকি টু আদারওয়াইজ হ্যাভ হ্যাড। নাহলে কী হয়, বাচ্চারা যেটা শেখে সেটা হয়তো সেই ট্রেনিংয়ের জায়গায় যাচ্ছে, সেখানে শিখছে, আবার চলে আসছে, তো বাকি সময়টা কাটাচ্ছে। তো সেই পরিবেশটাও তো ম্যাটার করে। তো 24 ঘন্টা না হলেও আই থিঙ্ক অনেকটা সময়ই গানের মধ্যে আমার কেটেছে ছোটোবেলা থেকে। গান কি মাকে দেখেই শেখা? মাকে দেখে শেখা বলবো না, মার থেকে এসেছে গানটা। কারণ হ্যাঁ, মানে দেখে শেখা, কারণ যেই বয়স থেকে আমি গান করছি সেই বয়সে আচ্ছা দেখে আমি ইন্সপায়ার্ড হয়ে এটা করতে শুরু করি, এটা ভাবার মতো জায়গায় ছিলাম না ওই বয়সে। কারণ এত ছোট থেকেই গাইছি, তো ইট কেম অ্যাবাউট ভেরি ন্যাচারালি। আমরা যেমনি নিঃশ্বাস নিই, আমার জন্য তেমনি গান গাওয়াটা অতটাই ন্যাচারাল ছিল। মানে ওটা কোনো কনশাস একটা ভেবে চিন্তে করা যে হ্যাঁ এটা করে দেখি, তো এরকম কোনো ব্যাপার ছিল না। সো কনশাস এফার্ট আমাদের দিক থেকে ছিল। যখন দেখলাম ওর মধ্যে সুর আছে, ওর বোঝার বয়স না, তখন আমরা কনশাসলি চিন্তা করেছি যে ফর্মাল ট্রেনিংয়ে কিভাবে ওকে মানে ঠিক ঠিক গান বাজনা শিখে উঠতে পারে, সেই ব্যাপারটা অনেক বেশি আমরা ভেবেছিলাম। আচ্ছা, ও যেটা বলছিল যে আপনাকে তো দেখেইছেই গান করতে, কিন্তু যখন মেয়ের গলায় সুর আছে সেটা যখন বুঝতে পারছেন সেই সময়টা একটু বলুন, যে ছোটো থেকে যখন শিখছে সেটা আপনি বেশি ভালো বলতে পারবেন। অ্যাকচুয়ালি কি হয়েছে, ও একদম ছোট যখন, মানে অলমোস্ট কথা বলে না, সেই রকম সময় ও সুরে কিছু একটা বলে উঠতো, বা আমি হয়তো ওকে সুরে কিছু বলছি, এনটা করলাম না, ওই এনটুকু করে দিত, এরকম আর কি। সেটা একেবারে বছরখানেকও বয়স না, ওরকম সময়। হ্যাঁ, এরকম জিনিস রাইমগুলো সুরে বললে এরকম একটা ব্যাপার দেখতাম। সেগুলো একটু আনইউজুয়াল লাগতো, বাট সেটাকে নিয়ে আমরাও সিরিয়াসলি ওইভাবে ভাবিনি। কিন্তু 2-2.5 বছর যখন বয়স, তখনই দেখলাম মোটামুটি সুরে গাইতে পারছে। আর আমাদের একটা ন্যাক ছিল বিভিন্ন রকমের গান বাজনা শোনা আর কি। তো সেইটা যে শোনার যে কালচারটা ছিল, সেটাতে দেখলাম যে কোনো ধরনের গান ইমিটেট করার একটা সুরে, একটা কাছাকাছি উচ্চারণ করে, সবটা হয়তো পরিষ্কার নয় বাট কাছাকাছি একটা উচ্চারণ, ইভেন মারাঠি গানও সেইভাবে। আমরা যেহেতু ওর জন্মটা যেহেতু মহারাষ্ট্রে, সেজন্য ওই মারাঠি ভাষা, মারাঠি নাট্যসঙ্গীত, ওই ব্যাপারটা আমাদের ঘরেও বাড়িতেও চলতো, সেই গানগুলোর সঙ্গেও অ্যাকাস্টাম ছিল, যার জন্য ওই ব্যাপারটা দেখতে দেখতে ওর যখন মোটামুটি 3.5-4 বছরের মতো, সেই সময় থেকে ওকে ফর্মাল ট্রেনিংয়ে মানে দেওয়া হয়। তার আগে তো নিতে চান না কোনো গুরু আর কি, সেটাই আর কি। তার আগে বাড়িতে করছিল এরকম। আপনারা কি মহারাষ্ট্রের বাসিন্দাই ছিলেন নাকি কর্মসূত্রে? কর্মসূত্রে। ওর বাবা মহারাষ্ট্রে মানে বম্বেতে চাকরি করতো। আমি বিয়ের পর থেকে বম্বেতে, ও বম্বেতে হয়, পরে আমরা কলকাতায় আসি। সেটা ওর ঠাকুমা দাদুর, মানে ওর বাবা যেহেতু অনলি চাইল্ড না, মানে একজনই ছেলে, ওর পিসি দূরে থাকতেন, ফলে ঠাকুমা দাদুর বয়স বাড়ছিল, আমাদের প্রয়োজনটা ওনাদের জন্য অনেক বেশি হচ্ছিল। তখন আমরা শিফট করাটা সিদ্ধান্ত নিই এবং আমরা কলকাতায় আসি। ও তখন ছোটই, তারপর স্কুলিংটা এখানেই। আচ্ছা, একটু ছোটবেলার গল্পটা শুনি, যে আমরা তো ওকে এখন যখন থেকে আমরা মঞ্চে দেখছি, মানে ও বরাবরই খুব, আমি যেটা শুরুতেও বলছিলাম যে মিতভাষী, খুব ঠান্ডা। তো ছোট থেকেই কি সেরকম নাকি একটু দুষ্টুও ছিল মেয়ে? একটু আঙ্কেলকে দিয়ে শুরু করি। মেয়ে কি দুষ্টু ছিল ছোটবেলায়? না, খুব সাংঘাতিক, মানে হাতে পায়ে দুষ্টু ছিল, খুব অ্যাক্টিভ মেনলি। আর গানটা যেমনি ওর মা বললো, কোনোদিনও এই গানটা করো, এই গানটা ওরকম করতে হয় না, ওটা ন্যাচারালি নানা রকম গান শুনতো, করতো, খেলতো, বা সেরকম মানে সাংঘাতিক দুষ্টু বা হাতে পায়ে দুরন্ত সেরকম ছিল না আর কি। তবে ওর দুষ্টুমি আছে। হ্যাঁ, দুষ্টুমি তো আছেই, নানান রকম দুষ্টুমি আছে। ওকে অ্যাপারেন্টলি দেখে মনে হয় খুব শান্ত, কিন্তু স্টিল আজকের ডেট ওর মধ্যে মারাত্মক দুষ্টুমি চলে এবং আনপ্রেডিক্টেবল। এইটা তো সিক্রেট ফাঁস হয়ে আছে, এটা তো আমরা জানতাম যে অন্বেষা এতটা দুষ্টু। তো সবার জানার দরকার নেই, এখন জানলে ভালো। ভীষণ সিনসিয়ার, ভীষণ ফোকাসড। সেগুলো নিয়ে দেখো, মা বাবারাও তো বাচ্চাদের বড় করায় অনেক কিছু হার্ডলস করতে হয়, কিন্তু অন্যান্য হার্ডলস বাদ দিলে বা কেরিয়ারগত
বাকি আমাদের দিক থেকে একটা বাচ্চা বড় করতে গিয়ে যে ধরনের যে কথা না শোনা বা অবাধ্যতা করলে মা বাবার জন্য একটু অসুবিধা হয়ে যায়, সেই জিনিসগুলো খুব মারাত্মকভাবে ফেস করতে হয়নি, খুব মারাত্মক ফেস করতে হয়নি। তবে মানে দুষ্টুমিটাও যখন করেছে, সাংঘাতিক দুষ্টুমিই করেছে। একটু আমাদের বলো যে কিরকম দুষ্টুমিগুলো হতো। দুষ্টুমিগুলো না খুব মানে একান্তে, একদম একান্তে, আর একটু চুপচাপ আর কি, মানে কেউ জানতে পারছে না, বাট ঘটার পর বোঝা গেল যে এই কাণ্ডটা ঘটিয়ে ফেলেছে আর কি। এরকম ধরনের বেশিরভাগই হতো। সেটা স্কুলে যখন পড়তে শুরু করে সেই সময়েও কিছু ছোটোখাটো জিনিস, মানে যেমন একদম নার্সারি স্টেজে রোজই আমি নিজে স্কুলে পড়াতাম, আমি সকালে স্কুলে চলে যেতাম, ও তারপর মর্নিং স্কুলে যেত। ওর বাবা ওকে অফিস যাওয়ার আগে ওকে স্কুল বাসে তুলে দিত, ওকে টিফিন রেডি করে যেটা দেওয়ার হতো দেওয়া হতো। ও রেগুলার টিফিনটা দেখতাম খেয়ে ফিরছে, মানে বক্সটা খালি একদম পরিষ্কার। নার্সারির বাচ্চা, ও বোধহয় খিদে পায়, খেয়ে নেয়, এরকম একটা ভাবতাম আর কি। তারপরে দেখলাম একদিন ওর ক্লাসমেট, তার আরেকটা মানে আরও একটা ছোট্ট বাচ্চা, ওর বোন, ওরা একদিন আমাদের বাড়িতে এসছে। তারপরে সে ঠিক কমপ্লেন করার জন্য বলেনি, সে মজা করেই বলেছে যে হ্যাঁ ও তো রোজ টিফিন। হ্যাঁ, ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল, চিরস্মিতা, মানে এখনো খুব ভালো বন্ধু, মানে যোগাযোগটা ন্যাচারালি যে যার কাজে এখন কমে আসে, বাট যোগাযোগ আছে এখন। ওই করেছিল। হ্যাঁ, ও না বুঝেই বলেছে, ও বললো কিন্তু বলে দিয়েছে। হ্যাঁ, বললো না ও তো কি একটা ওর মাই বলেছে যে টিফিনের ব্যাপারটা যে এরা পুরোটা খায় না না। তখন আমি বললাম না, অন্বেষা তো পুরোটাই খেয়ে আসে, কিছু অসুবিধা নেই। তখন ও বললো যে না অন্বেষা তো খায় না। আমি বললাম মানে? তখন বলছে যে ও তো খাইয়ে দেয়। তারপরে আর সেটা নিয়ে আর প্রসঙ্গ ওঠেনি কি খাওয়ায়। ওরা চলে যাওয়ার পর আমি বললাম তুমি কাকে খাওয়াও? বললো আমি পিগিকে খাইয়ে দিই। পিগি মানে হচ্ছে যেটার মধ্যে থাকে। বললো ওকে সবার ওয়েস্টগুলো ওর মধ্যে ফেলে, ওকে তো কেউ খাবার দেয় না, ওই জন্য আমি পুরো খাবারটাও পিগিটাকে খাই। এটা কিন্তু ভালো মিষ্টি ব্যাপার একটা। ঠিকই তো, না ভাবনাটাও ভাবনাটা আমি সেটাই বলছি। তো আস্তে আস্তে যখন ও একদম সঙ্গীত শিল্পী হয়ে একটা প্রতিষ্ঠিত হচ্ছে এবং জনপ্রিয়তাটা পাচ্ছে, সেই জার্নিটা একটু শুনবো অন্বেষা। যে প্রত্যেকটা জার্নির তো একটা অভিজ্ঞতা থাকে, তুমি কিছু অভিজ্ঞতার সম্মুখীন হয়েছো? হ্যাঁ, নিশ্চয়ই, অনেক দীর্ঘ একটা মানে চলার পথ, সেখানে অনেক এক্সপিরিয়েন্সেস, অনেক আপস অ্যান্ড ডাউনস থাকে। এবং এখন যেটা মনে হয়, মানে এরকম ইন্টারভিউর বেস্ট পার্ট যেটা মনে হয়, নর্মালি আমরা তো থেমে ভেবে দেখি না, বা খুব কম মানুষ আছে যারা একটু থেমে রিফ্লেক্ট করে। আমরা করেই যাই, মানে ইটস অ্যান অ্যাসেন্ডিং প্রসেস, মানে একটু থেমে যে পেছনের পথটা একটু ফিরে দেখবো, সেটা এরকম ধরনের ইন্টারভিউগুলো তখনই হয়। সো থ্যাঙ্কস টু ইউ পিপল ফার্স্টলি। আর কামিং টু দ্য এক্সপিরিয়েন্সেস, যেহেতু তুমি একদম শুরু থেকেই স্টার্ট করেছো, সেহেতু আমি বলবো যে আমার একদম ইনিশিয়াল পরিচিতিটা তো টেলিভিশন, রিয়ালিটি শো, কম্পিটিশনস, ট্যালেন্ট হান্ট, এইসবের মাধ্যমে। সেইটাতে যাওয়ার আগেও একটা এপিসোড আছে যেটা আমাকে যারা খুব ডিপলি ফলো করে তারা জানে, বিভিন্ন জায়গায় পড়েছে, বাট অনেকে হয়তো নাও জানতে পারে। সেটা হচ্ছে বিভিন্ন ছোটদের বাচ্চাদের কম্পিটিশানে এবং বিভিন্ন সাবজেক্টে, রবীন্দ্রনাথের গান, নজরুল গীতি, অতুল প্রসাদের গান, মানে বিভিন্ন সাবজেক্টে, মানে সাবজেক্ট যাই হোক না কেন, আমার বাবা গিয়ে নাম দিয়ে আসতো আমার। সেগুলোতে আমাকে কম্পিট করতে হতো, এবং আমার একটা মানে লোকের সামনে পারফর্ম করার একটা ভীষণ একটা ভয়, একটা শাইনেস, সেটা কাজ করতো। আমি বাড়িতে গান গাইছি ঠিক আছে, ইনফ্যাক্ট আমি যখন শিখতেও যাই, আমি একটা কাণ্ড করেছিলাম। মানে আমার গুরুজি 1 মাস মতো না, 1.5 মাস মতো আমি গিয়ে বসে আছি ক্লাসে, একটা সা বলছি না, কিচ্ছু বলছি না। মানে সেও লাস্টে মানে হাল ছেড়ে দেওয়ার মতো ব্যাপার, ছাড়েনি থ্যাঙ্কফুলি। মানে আমরা হাল ছেড়ে দিচ্ছিলাম, আমরা উল্টে গুরুজিকে বললাম যে ও তো কিছুই বার করছে না গলা দিয়ে, আবার পরে ট্রাই করব। উনি বললেন যে না তোমরা নিয়ে যেও না ওকে, ও শুনুক যেরকম শুনছে, ও যেদিন বার করার বার করবে। তারপরে ওই কি হলো, মানে বাচ্চাদের ওই একজন করে টাস্কটা ধরছেন,
আর সবাইকে দেখাতেন যে দেখো ও তো জানে না এই যে 7 মাত্রার তালটা এই ভাগ, এইভাবে তো ও জানে না, ও ন্যাচারালি ওই তালটা দিচ্ছে। অন্য বাচ্চাদের বলতেন, ও করে যেত না, মানে জানতো না আর কি, না জেনেই করতো অটোমেটিক্যালি, ওটা ভেতরে থাকে আসলে। তারপরে এরকম টাস্ক ধরতে ধরতে আসছেন, ও শেষে এসছে, ওকে বলেছেন যে কর, ও গাইতে শুরু করেছে। তখন ও খেয়াল করেনি যে গাইছে, উনি তো শুনে তারপর বলছে আয় মা এদিকে আয় বলে উনি কোলে বসিয়েছেন। বলছে যে আমিও জীবনে এই সাটা লাগাতে পারিনি। হ্যাঁ, আমি আমার গুরুজির কোলেও বসেছি, এটা আমার মানে এটা কজন স্টুডেন্টের সৌভাগ্য হয়। ওদিন কি গেয়েছিলাম তো মনে নেই আমার, বাট এটাও একটা খুব মানে এইগুলো প্রাপ্তি আর কি, পরে ভেবে দেখলে যে এই মোমেন্টসগুলো পেয়েছি আমি। তো এটা একদম হ্যাঁ, এগুলো একদম ছোটোবেলার মুহূর্ত। এটা বলতে গিয়ে হঠাৎ মাথায় এলো। আর পরবর্তীকালে যেগুলো বলছিলাম আর কি, কামিং ব্যাক টু দ্যাট, ওই নানান কম্পিটিশনসে যাওয়া, সেগুলোতে ফার্স্ট হওয়া না হওয়া সেগুলো অনেক পরের বিষয়, সেগুলো নিয়ে আমি ভাবতামই না, কারণ গিয়ে অতগুলো লোক থাকবে, 10টা লোক থাকলেও আমাকে তাদের সামনে গাইতে হবে, ওটাই একটা টেনশন আর কি। তো যাই হোক, ওইটা আমি কেন এটা মেনশন করলাম, যে তখন আমার বিরক্ত লাগতো যে আবার কেন, কিন্তু পরে যখন আমি টেলিভিশনে দেখলাম তখন ওই 10টা লোকের পাশে আরও 0 জুড়ে গেছে, তখন হাজার হাজার লোক টিভির দিকে তাকিয়ে আমার 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 গান শুনেছে, তখন তো আমার সেটা এড়িয়ে যাওয়ার উপায় নেই। তখন ওইটা আমাকে, ওই ফেসটা আমাকে একটা মানে অনেক গ্রুম করেছে ওই অবধি যেতে। তো এই জিনিসগুলো, তারপর মানে গেটিং ওভার স্টেজ ফ্রাইট। আর আমার মনে হয় স্টেজ ফ্রাইটটা এমন একটা জিনিস না যেটা মানে আমার খুব খুব চরম লেভেলে ছিল, বাট অতটা থাকাটাও ভালো না। বাট এখনকার বাচ্চারা কি স্মার্ট, আমি দেখি মানে সব হাঁ করে, সব শুরু থেকেই রেডি একদম সবাই, সেটা ভালো। তো স্টেজ ফ্রাইটের ব্যাপারটা আমার এখন যেটা রিয়েলাইজেশন হয় যে লিটল বিট অফ স্টেজ ফ্রাইট ইজ গুড, কারণ সেখানে না একটা আমি কি করতে চলেছি সেটার একটা অ্যালার্টনেস থাকে। সেটা নিয়ে যদি আমি পুরোপুরি ফ্রি হয়ে যাই, আমার মনে হয় দ্যাট অ্যালার্টনেস সামওয়্যার, দ্যাট সিরিয়াসনেস গোজ। তো ওইটা আমার পরবর্তীকালে মনে হয়েছে যে এখন আর এত এত বছরের অভিজ্ঞতা, সেই নার্ভাসনেসটা চলে গেছে, ওটাকে পেছনে ফেলে এসেছি। বাট এখনও স্টেজে ওঠার আগে কিন্তু ভাবি যে মানে যতক্ষণ না শুরু হচ্ছে আজকে যেন ঠিক সুরটা লাগে, কারণ এটা ওই ম্যাচের মতো, এই ওয়ান চান্স, লাইভ শোতে তো ওয়ান চান্স, মানে রেকর্ডিংয়ে আজকাল আমাদের অনেক মানে টেকনোলজিক্যাল অনেক মার্ভেলস এসে গেছে, অনেক কিছু আমরা করতে পারি, যদিও সেখানেও প্রচণ্ড পারফেকশন লাগে, তো বলে লাভ নেই, কিন্তু মানে স্টেজে তো সেইটার জায়গা নেই। আমি অন্যান্য লাইটিং সফট মানে কি বলবো, মানে অটোটিউন সফটওয়্যার বা যাই ইউজ করি না কেন, একটা বেসিক ইন্টিগ্রিটির জায়গা থেকে আর্টিস্ট লাইক মি উইল নেভার ডু সাচ থিংস, বা একটা গিয়ে লিপসিং করে চলে এলাম, আমি সেটা কোনোদিনই করবো না, ভবিষ্যতেও করবো না। তার থেকে 5টা শো আমি কম করব ঠিক আছে, বাট একটা শো করলেও যাতে ঠিকঠাক আমি গিয়ে লাইভ পারফরমেন্সটা দিতে পারি। তো যেহেতু সেটা পুরোটাই লাইভ এবং সেকেন্ড চান্স নেই, একটা ভাবনা কিন্তু আজকেও আসে, মানে এবছরের শেষে আমার 20 বছর কমপ্লিট হবে ইন্ডাস্ট্রিতে, বিকজ আই স্টার্টেড সো আর্লি। আমার মনে হয় যে এই লিপটা খুব ছোট বয়সে আমার মা বাবা যদি সাহস না দিত, যে একটা স্কুলের বাচ্চা সে গিয়ে প্লেব্যাক করছে, মানে প্রফেশনাল কাজ করছে, এই সাহসটা ওরা না দিলে আমার মনে হয় যে ওই কনফিডেন্সটা বাড়ি থেকে আসাটা খুব ইম্পর্টেন্ট। না হলে হয়তো আমি অনেক পরে আসতাম, আর এতটা মানে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা, বা আই গট অ্যাম্পল অ্যামাউন্ট অফ টাইম টু মেক মিস্টেক্স, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট টু সাকসিড। ইউ হ্যাভ টু মেক মিস্টেক্স, কারণ ভুলগুলো থেকেই শেখা যায়। এইগুলো কিছু কিছু জিনিস আমার, যেগুলো কথা বলতে বলতে মনে হলো বললাম আর কি। আমি একটু আঙ্কেলকে জিজ্ঞেস করি, যেটা আমি শুনলাম ওর থেকে, যে খুব অল্প বয়সেই কোনো প্রতিযোগিতায় যে মেয়ের নামটা গিয়ে দিয়ে আসা, সেই জায়গাটা একটু আজকে ওর এই বছরের শেষে ও বলছে যেটা ওর 20টা বছর কমপ্লিট হবে ওর এই বয়সে, মানে কত আগে থেকে ও শুরু করেছে, একদম ছোটবেলা থেকে শিশু শিল্পী হিসেবে যে শুরু করাটা। তো সেই জার্নিটা একটু আপনার কাছে শুনি, যে এই যে পৌঁছে দেওয়া মেয়ে গান করুক, কিরকম লাগতো তখন, কতটা নিজেদের মধ্যে একটা টেনশন হতো যে ও করবে তো? হ্যাঁ, মানে গান বাজনার যেমনি ছবি আঁকা, নানা রকম কম্পিটিশন হয় না, ওই অরবিন্দ মিশনে এখানে ওখানে, ইভেন পাড়াতেও যে হতো, তা আমি ওগুলো দেখলেই যেতাম, গিয়ে ফর্ম এনে যে ঠিক আছে, কেননা কি হয়, গান গাইছে ন্যাচারালি, গলায় সুর আছে ঠিক আছে, কিন্তু
আলটিমেটলি পারফর্ম করতে গেলে সে যত ছোট স্টেজেই হোক সেই নার্ভটা লাগে তো, সে একটা মানুষের, প্রত্যেক মানুষের লাগে যে এই পারফর্মিং আর্টসে আছে। তো ছোট বয়স থেকে আমি যেন যেখানে যা দেখতাম নিয়ে গিয়ে বলতাম চল গিয়ে গান কর কম্পিটিশানে, ফার্স্ট হলো কি সিক্সথ হলো কি 10th হলো ওটা ইম্পর্টেন্ট নয়, ওই গিয়ে অংশগ্রহণ করা, পার্টিসিপেট করা, গান গাওয়া। আর ওর ছোটবেলা থেকে একটু বাড়িতে একটা প্লাস্টিকের মাইক্রোফোন ছিল, মাইকে গান গাওয়ার খুব শখ ছিল, মানে ওটা একদম নেশার মতো, মাইকে গান গাই। তো ওই রকমই নিয়ে যেতাম আর কি, কত রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি এইসব সেরকম। ওই ছোটবেলাতে বোঝাও যেত ওই যে একটা প্লাস্টিকের মাইক্রোফোনে মাইক্রোফোন ফ্রেন্ডলি কি করে বোঝা যায়, ওইটা দিয়ে মাইকের মতো সাউন্ড করে, সেরকম একটা অ্যাঙ্গেলে ও মাইকের মতো সাউন্ডটা করতো। মাইকটা নিতে পারে, আসলে মাইক নিতে পারে, তাতেই বোঝা যায় মাইক্রোফোন ফ্রেন্ডলি। সেই ব্যাপারটা একদম ছোট থেকেই ছিল, তখন তখন তো শেখেনি গান কিছু। শেখাও মানে মারাত্মক ব্যাপার ছিল, মানে মাইকে গান গাইবো, মানে ওটা একটা নেশা আর কি। হ্যাঁ, মাইকটা ধরেছি মানে একটা, মানে আই এম রেডি টু টেক অন দ্য ওয়ার্ল্ড, এরকম একটা ব্যাপার আর কি। কিছুই না, নিজের বাড়ির ড্রয়িং রুমেই গাইছি, কিন্তু মনে হচ্ছে অ্যাজ ইফ মানে আমি মানে শাকিরা, এরকম একটা ফিল হচ্ছে আর কি। সো দ্যাট ফিলিং আই থিঙ্ক যে কোনো আর্টিস্ট যাদের একটা দীর্ঘ পথ চলার অভিজ্ঞতা পরে দেখা যায়, আমার মনে হয় যে আই এম নট কম্পেয়ারিং মাই সেলফ টু এনিওয়ান, বাট প্রত্যেকের জার্নি আলাদা, বাট আমার মনে হয় ওই একটা জুনুন থাকে, না হলে হয় না। আচ্ছা, ওর প্রথম রিয়ালিটি শো, সেটা একটু তোমাদের থেকে আমি শুনবো, কারণ এই যে নাম দেওয়া এবং সেখানে পৌঁছে যাওয়া, সিলেক্ট হওয়া, পুরো কম্পিটিশনটা করা, সেই পুরো জার্নি তো একটা আছে। রিয়ালিটি শো যদি বলো তাহলে সেটা প্রথম রিয়ালিটি শো হচ্ছে ওর বাংলা সারেগামাপা। হ্যাঁ, হ্যাঁ, একদম ফার্স্ট সিজন। হ্যাঁ, জিএর যেটা। আর তার আগে মিউজিক কম্পিটিশন, ও কিন্তু মোটামুটি 5.5-6 বছর যখন বয়স, তখন ও মানে ইটিভিতে তারানা বলে একটা বাচ্চাদের কম্পিটিশন হতো, তাতে ও মানে ও যখন ফাইনালে পৌঁছলো, ও তখন ক্লাস 2তে পড়ে, জাস্ট উঠেছে, মানে 7ও হয়নি তখন। আর ওর সঙ্গে যারা দুজন আরও ফাইনালে পৌঁছেছে, একজন 9তে পড়ে, একজন 11th পড়ে, মানে ওর তো তাদের সঙ্গে চান্সই নেই কিছু করতে পারার আর কি। তো ওর সেই কম্পিটিশনটায় ফাইনালে পৌঁছেছিল এবং গিয়েছিল যথারীতি, মানে ওই জায়গাটায় পৌঁছায়নি। সেসব আমি যাচ্ছি না কেন, কি বৃত্তান্ত, যথেষ্ট গুণী যাচ্ছিলেন, ছিলেন। পরবর্তীকালে সারেগামাপা, এবং সবচেয়ে বড় কথা, ওকে রিয়ালিটি শো নিয়ে অনেকেই প্রশ্ন করে, কিন্তু ও কিন্তু কোনো টেলিভিশন কম্পিটিশনে জেতেনি। ও কোনোদিন কোনো টেলিভিশন কম্পিটিশনে, প্রত্যেকটা কম্পিটিশনেরই ফিনালেতে গেছে, কিন্তু কোনোদিন জেতেনি। ন্যাশনালসেও জিতি, হ্যাঁ, কোনোদিন না। প্রত্যেকটাতেই হেরেছি। না, হারাটা বলবো না, ওই আর কি। হারা বলবো না, আমি কেউ হারবে, কেউ জিতবে। একজন না হারলে কে জিতলো কি করে? রানার হয়েছে, হারতে হবে। হ্যাঁ, runners up। ফাইনালে পৌঁছেছে, রানার্স হয়েছে, বাট জেতেনি কোনোটাতেই। অনেকেই ওটা আমি অনেক সময় অনেক স্টেজেও দেখি, এবং ইভেন বিদেশেও দেখি, গুলিয়ে যায় অনেক। অ্যানাউন্স করে যে অমুকটা উইনার, তমুক ইয়ে, তারপরে ও স্টেজে উঠে বলে যে ওটা নয় অ্যাকচুয়ালি। তো ধারণা থেকে যে এত বছরের একটা ব্যাপার তো। আর ওই যে ওর বাবা কম্পিটিশনে নাম দিয়ে আসতো, ইয়ে ছোট ছোট ব্যাপারগুলো, এগুলো সবটাই তো সেই 20 বছরের জার্নিটার অনেক আগে। 20 বছরের জার্নিটাতে তো প্রপার রেকর্ডিং শুরু করে দেয়, এবং ওর প্লেব্যাক যেটা মানে হিরোইনের কণ্ঠে গান, সেটা তো ওর জাস্ট মানে তখন 8 থেকে 9, মানে 14 হয়েছে জাস্ট, ওই সময় ও শুরু করে দেয়। তার আগে থেকে রেকর্ডিংয়ের প্র্যাকটিস ছিল। আচ্ছা, আমি এই কথাটাতেই আসি, যেটা আন্টি বলছিল যে এই যে কোনো কম্পিটিশন জেতেনি কিন্তু ফাইনাল পর্যন্ত পৌঁছে, সেটারও একটা লম্বা জার্নি, যে ফাইনাল অবধি টিকে থাকার। অন্বেষার কখনো কি কোনো আফসোস বা আক্ষেপ হয় যে উইনার না হওয়ার? না, ওই মোমেন্টে হয়, কারণ ছোট ছিলাম, হ্যাঁ, কারণ একটা ওই উইনার্স ট্রফিটা ধরার একটা লোভ থাকে, বাট ওটা ভীষণ মোমেন্টারি, তারপরে আর ওটা থাকে না। কারণ এই জিনিসটা আমার মা এমন একটা ব্রেন ওয়াশ করেছিল আমাকে, সেটার কারণেই আমার এই মাইন্ডসেটটা হয়েছিল যে যে জিতবে, যে সেও ফাইনালে গেছে তোমার মতোই, বা এটা একটা কন্ট্রোভার্সিয়াল কথা বলে ফেললাম, যাই হোক, মানে যেই জিতুক না কেন, আমি যদি হেরেও যাই
যে জিতবে সেও যতগুলো গান গাইবে, আমিও ততগুলো গানই শোনাবো মানুষকে। তো বেসিক্যালি নোবডি ইজ অ্যাট লস, জাস্ট একটা ট্রফি ডিফারেন্স, আর হয়তো প্রাইজ মানিটা হয়তো একটু আলাদা, ওটুকুই ডিফারেন্স। বাট আদারওয়াইজ আমার তো মনে হয় যে আমি ন্যাশনাল যে হেরে গেলাম বলে লট অফ পিপল রিমেম্বার দ্যাট শো ওয়ে মোর। যদি আমি জিততাম ওটা হয়তো অনেকের ভালো লাগতো, আমার যারা ফ্যান্স তাদের ভালো লাগতো, বাট ট্র্যাজেডি বেশি মনে থাকে মানুষের। তো সেইটা আমার মনে হয় যে আই থিঙ্ক সরো ইজ সামওয়্যার ডাউন দ্য লাইন, ইটস আ ডিপার ইমোশন, ইট স্টেজ উইথ ইউ। তো এই জিনিসটা থাকে, বাট এটাকে এত ফিলোসফাইজ করার কোনো মানে হয় না। আমি জাস্ট প্লেন অ্যান্ড সিম্পল ইয়েতে তোমার রিয়ালিটি শোতে কি question হয়, টা- রিয়ালিটি শোতে অ্যাকচুয়ালি রিয়ালিটি শো তো নামটা রিয়ালিটি শো, বাট সবচেয়ে আনরিয়াল একটা ব্যাপার। যাই হোক, সেই রিয়ালিটি শোতে যেটা হয়, বাবা মার মারাত্মক একটা এক্সপেকটেশন থাকে, এবং সেটা মুখে বলুক বা না বলুক বাচ্চাদের মধ্যে সেগুলো চলে আসে। একটু বড় হয়ে যখন রিয়ালিটি শোতে যায়, যেখানে পেরেন্টসদের প্রেজেন্স নেই, সেখানে আরেক রকম। বাট যখন ও তো সেই বড়দের ওইভাবে রিয়ালিটি শোতে যায়নি, ফলে ওই জায়গাটায় বাচ্চার পেরেন্টসদের একটা প্রভাব থাকে। আর ওকে সবসময় বলেছি যে কখনো কে ফিনালে যাবে, কে সেমিফাইনাল অবধি পৌঁছলো, কে টপ 5, এগুলো নিয়ে ভাববে না। এখন ধরো টপ 12-এ হচ্ছে কম্পিটিশন, তুমি পরের রাউন্ডটা কী করে পৌঁছবে? যত রাউন্ড তুমি এগিয়ে এগিয়ে যাবে তত বেশি লোক তোমায় শুনছে। তুমি হেরে গেলে না জিতলে এটা ম্যাটারই করে না। এই জিনিসটা ও মানে বুঝতো। ইভেন ফিনালের আগেও আমি বলেছিলাম যে কিছু কিছু ইন্ডিকেশন পাওয়া যায়, সেগুলো অন্য ব্যাপার। বাট ফিনালের আগেও ওই একই কথা, যে ফিনালের গানগুলো মানে একদম মানে কোনো রকম ওইটার মধ্যে কোনো ওইরকম করো না যে যেটার মধ্যে একটু মানে ঠিক আছে আমি তো ফাইনালে পৌঁছে গেছি, এই ব্যাপারটা যেন না হয়। মানে একদম একদম বিগিনারের মতো ওইগুলোকেও অতটাই গুরুত্ব দিয়ে গান গাও, কেননা যেই জিতুক না কেন দুজনেই গানের সংখ্যা সমান, অতগুলো গান লোকের কাছে পৌঁছবে। কাজে ওই গুরুত্বটা যদি না দাও, বলতো যে আমি এখান থেকে বেরিয়ে কি করবো, যে ফিনালের আগে ওই ব্যাপারগুলো ভীষণ একটা বড় ব্যাপার, তো স্পেশালি মানে যেগুলো ন্যাশনাল লেভেলে, তখন এই ব্যাপারগুলোতে বাচ্চারা একটু বিভ্রান্ত হয়। তখন এই ডাইলিউশনটা ছিল না লাকিলি, মানে 5 রকম শো হচ্ছে, মানুষ কে জিতলো পরের বছরই ভুলে গেল। মানে আমি এটা অন্যভাবে বলছি না, বাট ওই সময়টাও একটু আমাদের ফেভার করেছে। ওই সময়টা ওয়াজ এ ভেরি কন্ডিউসিভ টাইম ফর পিপল অলসো টু কী বলবো, এনজয় গুড ট্যালেন্ট, তাদেরকে সেই সাপোর্টটা দেওয়া, তাদেরকে সেই সময়টা মানুষও দিত যে একটা ভালো কেউ এসছে আমরা সাপোর্ট করি তাদের, এই ব্যাপারটা। কারণ তাদের অ্যাটেনশনটাও ডাইলিউট হয়ে যেত না। সোশ্যাল মিডিয়ার অল্প অল্প হচ্ছিল, কিন্তু এই ব্যাপারটা ছিল না। আজকে একটা জিনিস করতে করতে মানুষ 5টা জিনিস দেখছে, তো কোনোটাতেই তো আমার 100% অ্যাটেনশনটা নেই। তো ওই যে ব্যাপারটা, অ্যাটেনশনের যে একটা গোল্ডেন পিরিয়ড, সেটা মানে আমি যখন রিয়ালিটি শোতে গেছি আমি পেয়েছি। তো সেখান থেকে অ্যাকচুয়ালি মাই প্লেব্যাক সিঙ্গিংয়ের যে জার্নি বলো বা যেটাই বলো, অ্যাজ অ্যান অরিজিনাল আর্টিস্ট, সেইটা কিন্তু সেই জায়গাটা থেকেই কিক স্টার্ট হয় ব্যাপারটা। তো মানুষের ভালোবাসা, মানুষের অ্যাটেনশন, এবং ইন্ডাস্ট্রিতে যারা আমায় তারপর কাজ দিতে শুরু করে, অবশ্যই তাদের তো একটা বিশাল রোল আছেই। এই রিয়ালিটি শোর পরিবর্তনটা কতটা লক্ষণীয় তোমার কাছে? আর প্রচুর শো করেছো, এবং এখন কতটা পরিবর্তন হয়েছে? পুরোটাই পরিবর্তন হয়ে গেছে, মানে মানে অলমোস্ট এভরিথিং। আই থিঙ্ক আমার মনে হয় যে ভালো ট্যালেন্ট এখনও তৈরি হয়, আসে, কিন্তু পুরো যে ব্যাপারটা, মানে পুরো যে সিস্টেমটা ইটসেলফ হ্যাজ বিকাম ভেরি ডিসঅনেস্ট। মানে এটা ভীষণভাবে, মানে আগেও ব্যবসা কেন্দ্রিক কিছু ভাবনা চিন্তা থাকতো টিভি চ্যানেলে, স্ক্রিপ্টেড কথাবার্তা। আমি যখন রিয়ালিটি শোতে গেছিলাম, আমার মাকেও আমাকে নিয়ে কিছু স্ক্রিপ্টেড কথাবার্তা বলতে বলা হয়েছিল। মা অত্যন্ত ব্রেভ, তাই বলেনি। আমার বলেছিল দরকার হলে এটা, মানে আমি আমার ব্যাপারে কিছু স্টোরি বানিয়ে আপনাদেরকে বলতে পারবো না মুখরোচক, সেটার জন্য আমার মেয়ে যদি গান গাইতে পারে থাকবে কম্পিটিশনে, নাহলে আউট করে দেবেন, সোজা হিসেব। তো মা করেনি, কিন্তু সেই ডেয়ারিংটা তো সবার থাকে না।
সব অনেকে গিভ ইন করে দেয়, বাট সেইটার বাদ দিলেও তখন একটা অর্গানিক ব্যাপার থাকতো। মানে একটা গান গিয়ে আমরা জানতাম যে রিটেক হবে না, একবারই গাইতে হবে। গানটা গিয়ে তারপরে টেলিকাস্টের আগে অটোটিউন হবে না। এখন তো আমি কয়েক বছর আগেই হবে বাংলা সারেগামায় একটা এপিসোডে গেস্ট হয়ে গেছিলাম। আমি দেখলাম, এটা ভালো কি খারাপ বলতে পারবো না, কন্টেস্টেন্টরা জানে যে আমরা, মানে এটা তো একটা ইভেন্টের মতো হচ্ছে, আমরা গিয়ে মানে ওদেরকে দেখেই বোঝা যাচ্ছে যে আমরা গিয়ে রেকর্ড করে নিতে পারবো যদি দরকার পড়ে। এই যে সুযোগটা, মানে সাবকনশিয়াসলি আই নো দ্যাট দেয়ার ইজ অলওয়েজ আ চান্স ফর রেকটিফিকেশন। ওখানেই তো আমার গ্রোথটা আটকে গেল। এখানে তো একটা ক্রিকেট ম্যাচ বা ফুটবল ম্যাচের মতো হওয়া উচিত, যে একবারে হলে যেটা হওয়ার সেটাই হবে, কম্পিটিশনের কি মানে না হলে। তো সেই ব্যাপারগুলো, সেই অর্গানিক ব্যাপারগুলো টোটালি চলে গেছে। মানে এরকমও দেখেছি যে, আমি এখানে কারুর নাম নেব না, কিন্তু আমি বলছি দ্য কারাপশন ইন দ্য সিস্টেম ইজ সো মাচ সো দ্যাট একজনের সাথে, আমার যাদের সাথে পারফরমেন্স ছিল, আমার একজন কন্টেস্টেন্টের সাথে পারফর্ম করছি, আমি দেখলাম 3 জন জাজের মধ্যে একজন জাজ নেই। সে কেন নেই? সে বাইরে রিল করছে বলে নেই। এবং সে এসে পিসিআরকে একবার বললো পর্যন্ত না যে আমাকে একবার চালিয়ে দাও পারফরমেন্সটা, তারপরে আমি আমার কমেন্টটা শ্যুট করব। সে কিন্তু এসে কমেন্টটা দিয়ে দিল, শ্যুট করে দিল। সো দিস ইজ দ্য লেভেল অফ ডিসঅনেস্টি দ্যাট দ্য এন্টায়ার সিস্টেম ইজ হারবারিং। তখন সেটা দেখে একটু দুঃখ লাগে। এখানে পার্টিকুলার মানুষকে দোষারোপ করা না, কিন্তু পুরো সিস্টেমটাই যখন করাপ্ট হয়ে যায় না, তখন একটু দুঃখ লাগে আর কি। সেখানে ভালো ট্যালেন্ট গ্রো করতে পারবে না, কারণ তাকে সেই জায়গাটাই দেওয়া হচ্ছে না। কারণ ভীষণ যখন কনভিনিয়েন্ট হয়ে যায় পুরো ব্যাপারটা, যে আরে ভুল হলে ঠিক করে নেব, এই হলে এই করে নেব, কনভিনিয়েন্সের মধ্যে গ্রোথ হয় না, প্রতিকূলতার মধ্যেই গ্রোথ হয়। আমি একটু আঙ্কেলের কাছে আসি, যেটা জিজ্ঞেস করার যে মেয়ে যখন রিয়ালিটি শো করছে এবং ওর বয়সটা যেহেতু খুবই কম সেই সময় ওর মানে ওর থাকাটা ভালো লাগছে কি না, তারপর একটা পড়াশোনার দিক রয়েছে, পরিবারকে যদি অনেকটা সময় না দেখতে পাচ্ছে, সেই সময়গুলো মানে কিরম ভাবে সামলাতেন? সেই সময়গুলো ও যেহেতু যখন ন্যাশনালে ওই ভয়েস অফ ইন্ডিয়াতে গেল, তখন তো পুরো ব্যাপারটা বম্বেতে হচ্ছিল। হ্যাঁ, এখন আমি তো তখন তো ট্রান্সফারে আমি কলকাতায়, আমার চাকরির ব্যাপারটা মানে ও সামলাতে হচ্ছে আর কি। তো তখন বাচ্চাদের সঙ্গে একজন প্যারেন্টকে অ্যালাউ করা, সেটাই সিস্টেম আর কি থাকবে। তখন ওর মা ওর সঙ্গে বম্বেতে ছিল। মা ওইখানে দেখা খুব কষ্টকর ব্যাপারটা, মানে সাংঘাতিক শুটিং শিডিউল, মানে সকালবেলা গেল তো পরের দিন সকালে ফিরলো আর কি, এরকম এত ঘন্টা, তারপর আবার বেরিয়ে গেল। আমি মাঝে মধ্যে সুযোগ পেলে বম্বে যেতাম আর কলকাতা থেকে যোগাযোগ, এইভাবে হয়েছে আর কি। হ্যাঁ, আন্টি একটু বলুন যে ওই সময়টা কি, আর যেটা ওকে দেখা সবটাই সামলানোর একটা, যত একদম ছোট বাচ্চা মেয়ে সেই সময়টা। হ্যাঁ, ওকে দেখা মানে সবার মাদেরই তাদের বাচ্চাদের দেখতে হতো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা একটা সাংঘাতিক, ওই যে 6টা মাস একটা মানসিক চাপের ব্যাপার বাচ্চাদের জন্য, ওটা মানে সাংঘাতিক একটা ব্যাপার। কিন্তু ওটা এমন একটা জিনিস যে ওই চাপটা যদি কেউ সারভাইভ করে যায়, তাহলেই সে এই জায়গাটা থেকে বেরিয়ে কিছু করতে পারবে। তাহলে ওই যে বাইরের ফিল্ডটা কিন্তু আরও অনেক কঠিন। কাজে ওই জায়গাটার মধ্যে মাদের তো দেখো কিছু কাজ থাকে, এক হচ্ছে হেলথের ব্যাপারটা দেখা রাখা, ওর গানের ব্যাপারটা দেখতাম, সেটা আছে। আর মাঝে মাঝে এই জিনিসটা হয়, বাবাকে মিস করা তো আছেই, ফ্যামিলিকে মিস করা, বাবাকে মিস করা, কিন্তু মাঝে মাঝে না কিছু অন্যায় জিনিস হয়, কারণ সবাইকে সমান চোখে দেখা হয় না। এই ব্যাপারগুলো বাচ্চারা, ও তো 5 বছরের বাচ্চা ছিল না, ও তো সেটা বুঝতে পারতো। তো সেই জায়গাগুলোতে লড়াইটা যেটা, সেটাতে ভীষণভাবে প্যারেন্টসদের পাশে থাকতে হয়। মেন্টাল প্রেসার সাংঘাতিক, ওই কন্টেস্টেন্টের উপরেই বলছি, বাবা মা তো প্রেসার সামলে নেবে, তারা মানে যথেষ্ট, মানে অ্যাডাল্ট যথেষ্ট আর কি। তো সেই বাচ্চাগুলো তাদের মানে যে প্রেসারটা নিতে হয়, এবং দেখা যায় যে যোগ্যতার বিচারে হয়তো অতটা কিছু নয়, তেমনও আছে, তারা কিছু বাড়তি সুযোগ বা ফেসিলিটি পেয়ে যাচ্ছে, কারুর উপর ভীষণ বেশি চাপিয়ে দেওয়া হয়েছে, এই জিনিসগুলো দেখেছি। এবং
এই জিনিসগুলো তো মেন। ওকে যেটা বলতাম, ওর অনেক সময় কী হতো, সকাল 5টায় শুটিংয়ে বেরিয়ে যাবে, রাত 2:30টার সময় এসে গানটা চেঞ্জ করে দেওয়া হবে। এবার সেটা চেঞ্জ করে বক্তব্যটা হচ্ছে যে সবার গান চেঞ্জ হলো না, ওরটা চেঞ্জ হলো, তার কারণ তুমি এই গানটাকে নিয়ে মানে ঠিক করে ডেলিভার করতে পারবে, সেই জন্য। এবার না, এই যে পুরো জিনিসটা, এই যে এটা পেট্রিয়ার্কাল সোসাইটিতে দেখবে একটা এঞ্জেল ইন দ্য হাউস কনসেপ্ট আছে, মানে তুমি তো এগুলো করেই নেবে, ইউ আর আ সুপার ওমেন। এটা কিন্তু একটা পেট্রিয়ার্কাল পলিটিক্স। কেন সব পাড়াটা, মানে কেউ খুব এক্সপার্ট হতে পারে, কিন্তু তার মানে এই নয় এটার মানে এই নয়। এইখানেও কিন্তু এই ধরনের জিনিসপত্র, মানে ওখানে কি হয়েছে, মা যেটা খুব সহজভাবে বললো সেটা হচ্ছে, মানে ইন্ডাস্ট্রিতে যে পলিটিক্সগুলো হয় ওইগুলোই ধরো ওইটারই একটা, মানে আমি কিভাবে তোমাকে বোঝাই, মানে ধরো তুমি একটা কফি খাচ্ছ, ওটা যদি ইন্ডাস্ট্রি পলিটিক্স হয়, আমি ধরো একটা এক্সপ্রেসো শট খেলাম, এক চুমুকে খেয়ে নিলাম, ওইটারই একটা স্যাম্পল ছোট্ট, ওইটারই একটা কনসেন্ট্রেটেড ভার্সন, যেটা 6 মাসের মধ্যে আমাকে এক্সপিরিয়েন্স করানো হলো। তো এরকম একটা জিনিস, এবং সেটা ওই মুহূর্তে সাংঘাতিক যখন ওটা হচ্ছে, কিন্তু ওটার মধ্যে দিয়ে কেউ যেতে পারলে, যেটা মা বলে, কেউ যদি সার্ভাইভ করে নেয় তাহলে লাভ আছে, যথেষ্ট লাভ আছে। এবং সেটা জলদান্ত উদাহরণ, মানে আমার তো এটা আর বলে আমি এটা কিছু বলতে চাই না, বাট এটা আই মাইসেলফ অ্যাম দি এভিডেন্স যে ওটাতে সার্ভাইভ করতে পারলে একটা ভীষণ ভালো গ্রুমিং হয়, এত বড় বড় শিল্পীদের সামনে থেকে দেখা, এগুলো যেমনি ভালো। আর আরেকটা খুব ভুল ধারণা আমাদের অনেকেরই, যে বাচ্চারা এরকম, মানে বাচ্চাদেরকে অ্যাজ ইফ একটা ভীষণ হোমোজেনাস একটা গ্রুপ হিসেবে আমরা ধরে নিই, যে বাচ্চারা সরল হয়, বাচ্চারা করে না, বাচ্চারা খুব কিউট হয়, বাচ্চারাও আলাদা আলাদা মানুষ প্রত্যেকে, ওটা কিন্তু একটা ভীষণ ভীষণ হেটারোজেনাস গ্রুপ, কমিউনিটি ইন ইটসেলফ, চিলড্রেন। তো সেখানে বাচ্চাদের মধ্যেও এমন অনেক জিনিসপত্র থাকে যেটা একটা অ্যাডাল্ট ধরতেই পারবে না, কিন্তু একটা বাচ্চা ইজ কেপেবল অফ দ্যাট কাইন্ড অফ পলিটিক্স, যেটা আনবিলিভেবল যে একটা বাচ্চাই করছে, সামনে হয়তো তাকে দেখে ভীষণ কিউট লাগবে, বাট দ্যাট চাইল্ড ইজ কেপেবল অফ ভেরি ইভিল থিংস। তো সেই জিনিসগুলো মানুষের মধ্যেকার এই জিনিসগুলো কিন্তু বেরিয়ে আসে, এবং সেগুলো শুধুমাত্র প্যারেন্টসরা রেসপন্সিবল না, বাচ্চারা নিজেদের অ্যাকশনের জন্য নিজেরা রেসপন্সিবল। তো সেই জিনিসগুলো দেখেছি আমি ওই সময়। মানে এটাই একটু জানবো যে যেটা আন্টিও বলছিল, যে এই যে হঠাৎ করে একটা পরিবর্তন চলে আসে, একটা গান চেঞ্জ হওয়া, মানে একটা বিশাল ব্যাপার, আবার তাকে নতুন করে যে গানটা করে সে ভালো জানবে। এই ধরনগুলোর কথা আমি বলছি, সেরকম কি অভিজ্ঞতার সম্মুখীন তুমি হয়েছো, মানে যেটা তোমাকে সমস্যায় ফেলেছে, মানে তোমার খারাপ লেগেছে, বা পরবর্তীতে তুমি ভেবেছো এটা না হলেও হয়তো হতো? আমি অ্যাকচুয়ালি ওই মোমেন্টে ভেবেছি যে এটা কেন হলো, এটা আমার সাথেই কেন হলো, বাট পরে ভেবেছি ভাগ্যি সেটা আমার সাথেই হয়েছে, তাহলে তো আমি এটা শিখতে পারতাম না। কারণ তারপরে যেই অভিজ্ঞতাগুলো আমার জন্য অপেক্ষা করছিল, সেইগুলো তো আরও বড় বড় লেভেলের রিজেকশন। সেগুলো অ্যাকচুয়াল আমি একটা গান গিয়ে গাইছি, যেটা আমার গান হিসেবে বেরোনোর কথা, আমি তারপর দেখলাম অন্য একজনের গান হয়ে সেটা বেরোলো। তো তার পাশে তো এই রিজেকশনগুলো কিছুই না। একটা গান চেঞ্জ হওয়াটা তখন বড় হওয়ার পর মনে হয়, ওইগুলো খুব ছোট ছোট অভিজ্ঞতা। তারপরে এখন যেগুলোকে আমি এখন বড় রিজেকশন বললাম, সেই যে 10টা গান গাইলাম, 2টো গান বেরোলো তার মধ্যে, বাকিগুলোতে দেখলাম রিপ্লেস হয়ে গেছে গলাটা। তো সেই জিনিসগুলো এখনকার স্টেজে এসে আমার মনে হয় সেইগুলো খুব ছোট ছোট অভিজ্ঞতা, এবং দোজ ফেলিয়ার্স হ্যাভ অ্যাকচুয়ালি হেল্পড মি টু ডাইভার্সিফাই অ্যাজ অ্যান আর্টিস্ট। হয়তো মানে ওগুলো ইম্পর্ট্যান্ট হয়, কারণ ওগুলো একটা মানুষের মধ্যে একটা অ্যাওয়েকনিং তৈরি করে। কারণ সব কিছু খুব লিনিয়ারভাবে ধরো স্মুথ যাই করছি খুব ভালো হচ্ছে, বাবাই হচ্ছে, তাহলে আমার মধ্যে কোনো অপোজিট ভাবনা তৈরি হবে না যদি না রিজেকশন আসে। তো রিজেকশন ইজ ইম্পর্ট্যান্ট, আই ফিল সামওয়্যার ডাউন দ্য লাইন। ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। কেন বলো তো, এই যে তখন মনে হচ্ছে একটা বাচ্চা, একটা 12 বছর কি 13 বছরের বাচ্চা, সে একটা গান, তার 5টায় শুটিংয়ে বেরিয়ে যাবে, তাকে 2:30টার সময় গানটা দেওয়া হলো, তার ঘুমোনোর রেস্ট করার কোনো টাইম নেই, ওইটুকু পিরিয়ডের মধ্যে একটা মানে ডিফিকাল্ট টু দ্য পাওয়ার ইনফিনিটি অন্য জনারের একটা গান, সেই যে গানটাকে রেডি করে গাওয়া, তখন মনে হয় একটা সাংঘাতিক কঠিন ব্যাপার। তারপরে যখন অ্যাকচুয়াল আমি বললাম না, ওইগুলো পেরোলে তবে বড়টা আরও বড়,
যখন রাত 12টায় ফোন আসে যে তুমি এক্ষুনি স্টুডিওতে এসে ওখানে গিয়ে গানটা শুনে গানটা ডেলিভার করতে হয়, এবং সেটা যে কোনো ভাষায় হতে পারে। ও যেহেতু 13টা ভাষায় গান গেয়েছে, যে কোনো ভাষায় হতে পারে। তো ওইটা তখন অনেক ছোট না কি, এরকম জীবন চলতে চলতে আগেরগুলো অনেক ছোট ছোট হয়ে যায় তখন, এবং ওই অভিজ্ঞতাগুলোর প্রয়োজন আছে, তবেই ওই বড় বড় আর হ্যাডেলসগুলো। একটা ফেথ, Faith, আমার মনে হয় হ্যাঁ। ফেথ রাখতে হয়। ফেথ না রাখলে বড় বড় ঝাঁপ আমি কি করে মারবো, বড় বড় চ্যালেঞ্জেস, আমার ওই পুরো ফেথের খেলা কিন্তু এটা। মানে একটা বিশ্বাস যে না, দেখা যাক না কি হবে, করে দেখি না। তো এই ব্যাপারটা কিন্তু অনেক দূর, মানে বলে না একটা কথা আছে, ইউ হ্যাভ টু এম ফর দ্য স্টার্স, ইফ ইউ এম ফর দ্য স্টার্স ইউ উইল ল্যান্ড আপ অন দ্য ট্রি। তো ওই একটা ব্যাপার কিন্তু ভীষণ কাজ করে। মানে আমি যদি আমার টার্গেটটাকেই খুব ছোট রেখে দিই, তাহলে আমি খুব লিমিটেড একটা লাইফের মধ্যে থেকে যাব, আর একদিন চলে যাব, ব্যাস। একটু বলো, যেটা তুমি বলছিলে যে এই যে ভুলগুলো, মানে প্রত্যেকটা মিস্টেক তো কিছু না কিছু শেখাচ্ছে। অনেক এরকম তো 20 বছর আগে মানে প্রচুর হয়েছে। তো আমি যদি বলি যে বাছাই করা কয়েকটা বলো যে কোন ভুলগুলো তোমাকে বেশি করে নাড়া দিয়েছে এবং তোমার গানকে আরও বেশি সাহস জুগিয়েছে, আমি বলবো। দেখো, ভুল একটা, যেটা মানে নিজের অনেক সময় হয় যে একটা সিদ্ধান্ত নিয়েছি বা ক্যারিয়ারে এরকম কিছু হয়েছে, সেই মোমেন্টে হয়তো এথিক্সের জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছে ঠিক সিদ্ধান্ত নিয়েছি, পরে গিয়ে দেখেছি যে না, আরও 5 জন তো করে নিয়েছে কাজটা, তাদের বেশি লাভ হয়েছে। তখন মনে হয় যে কিছু কিছু ক্ষেত্রে অতটা হয়তো মানে কোথায় স্ট্যান্ড নেব আর কোথায় স্ট্যান্ড না নিলেও চলবে, তখন কাজটা করে নেওয়াটা আমার মনে হয় উচিত। তো সেটা পরে গিয়ে রিগ্রেট হয়েছে যে না, এই কাজটা করে নিতে পারতাম। তো মানুষ মাত্রই ভুল হয়, তো আমরা তো ভুল ঠিক মিলিয়েই সব। তো এই ধরনের কিছু ডিসিশনস বা খুব বেশি নিয়েছি তা না, সব সময় না, কিছু কিছু ক্ষেত্রে নিয়ে ফেলেছি হয়তো। তো সেইগুলো গিয়ে তখন হয়তো পরে মা বলেছে বা বাড়িতে বুঝিয়েছে যে না, এই কাজটা করে নিলেও হতো, যেটা হয়তো ফিরিয়ে দিয়েছি এথিক্সের কারণে। তো এরকম ধরনের কিছু, বাট ওটাকে ঠিক ভুল ঠিক বলে বলা যায় না, ভীষণ আপেক্ষিক আর কি। ভীষণভাবে লেসন এগুলো, এগুলো ভুল না, ভুল আমার সাথেও হয়, এগুলোও ভীষণ আপেক্ষিক। আমার অ্যাঙ্গেলে হয়তো সেটা ভুল, যে আমার সাথে সেটা করছে তার কাছে হয়তো ওটা ভুল না, তার কাছে মনে হচ্ছে ঠিকই তো আছে ব্যাপারটা। কাজেই এই ভুল আর রিজেকশন দুটো আলাদা জিনিস। একদম। মানে নিজে একটা ভুল করলাম, মানে এরকমও অনেক হয়েছে যে একটা গান গেয়েছি, গান মানে গানটা পরে গিয়ে দেখেছি ভীষণ সুপার ডুপার হিট একটা গান হয়েছে। মানে আই হ্যাভ বিন লাকি যে আমার করা কাজের মধ্যেও প্রচুর কাজ সেই জনপ্রিয়তাটা পেয়েছে, সেই জন্যই আমার ক্যারিয়ারটা সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, বাই গডস গ্রেস, টাচউড। কিন্তু মানে খেই হারিয়ে গেছে, কি বলছিলাম? হ্যাঁ, ওটাই বলছি যে ভুলগুলো, হ্যাঁ, রিজেকশন, হ্যাঁ, ভুল আর রিজেকশন এক জিনিস না। মানে রিজেকশন এরকমও হতে পারে যে তুমি হয়তো তোমার 100%টা দিলে, কিন্তু তারপরও তোমার কাজটা থাকলো না, তো সেইটাও হতে পারে। সেগুলো তো অন্যান্য ফোর্সেস কাজ করে, মানে সেইগুলো সবসময় নিজে মাইক্রো ম্যানেজ করতে চাওয়া যে এইগুলো আমি কি করে কন্ট্রোল করব, ওই অ্যাংজাইটিটা নিয়ে লাভ হয় না। কারণ মানে যেটা আমার হাতে না, সেটা আমি কিছু করতে পারবো না। সো ইটস অলওয়েজ, আই থিঙ্ক, গুড টু বি বেস্ট অ্যাট হোয়াট ইউ ডু, কারণ সেটাই জবাব হয়। এগুলো না মুখে বলে কিছু হয় না যে আপনি এটা আমার সঙ্গে কেন করলেন, মুখে বলে এগুলো কিছু হয় না। কারণ স্পেশালি পারফর্মিং আর্টসে, যে ধরো মানে একজন প্লেয়ারকে একজন বসিয়ে রেখেছে কোচ, সে তখন যেই ম্যাচটাতে চান্স পেলো সেইটাতে যদি সে খেলে বেরিয়ে যায়, তখন তার পারফরমেন্সটাই জবাব। সেটা নিয়ে তো, এগুলো নিয়ে কিছু জিনিস নিয়ে ইউ ক্যানট রিয়েলি ফাইট ইন আ ভেরি মানে লিনিয়ার সেন্স অফ দ্য ওয়ে, মানে সেগুলো নিয়ে যুদ্ধ করে লাভ হয় না, তখন ওটাই আমার রেসপন্স। আমি একটু আঙ্কেল আন্টিকে জিজ্ঞেস করি যে এই মেয়ে যখন মঞ্চে প্রোগ্রাম করে এবং ওর শো ভীষণ জনপ্রিয় হয়, ও যখন মঞ্চে ওঠে এবং দর্শক আসনে বসে তো অনেকবারই শো দেখেছো, তো সেই এক্সপিরিয়েন্সটা একটু বলো, যে নাম অ্যানাউন্স হচ্ছে, উঠছে, গাইছে, এবং একটা তো বডি ল্যাঙ্গুয়েজ থাকে প্রত্যেকটা শিল্পী নিজস্ব, সেগুলো কীরকমভাবে এনজয় করতে?
দেখো, এনজয় করার যদি দুজনে দুরকম ভাবে এনজয় করি। ওর বাবা এনজয় করে মানে আউট অ্যান্ড আউট এনজয় করে, আর আমি এনজয় করি উইথ টেনশন। মানে আমি ভীষণ এনজয় করি, কিন্তু অনেকেই বলে আমাকে নাকি মুখটা দেখে বোঝা যায় যে ও স্টেজে উঠছে বা শুরু করবে। আমি কিচ্ছু না, আমি জাস্ট ওই ওরকম সময়ে আমি জাস্ট ও প্রথম সুর লাগায় যখন, ওইটুকু অবধি আমার একটু টেনশন হয়। ওই প্রথম সুর লাগানোটা আমাকে বলে দেয় যে আজকে কেমন যাবে। আর আঙ্কেল বোধহয় একটু ভীষণ মজা করে, তাই তো? আসলে দীর্ঘদিন বাবা ভীষণ মিউজিক লাভার, মানে বাবা এটা শুধুমাত্র বাবার মেয়ে আজকে আর্টিস্ট হয়েছে বলে না, মানে বাবার বেস্ট ব্যাপার হচ্ছে মানে নিজেরা নিজেদের প্রশংসা করছি কিন্তু ডিসিলিউশন মনে হচ্ছে, এটা কিন্তু হয় না কোনোদিন, ঝগড়াটাই বেশি হয়। যাই হোক, মানে অদ্ভুত লাগছে। যাই হোক, তুমি আমাদের এই সুযোগটা করে দিলে। হ্যাঁ, বাবার মানে ওয়ান অফ দ্য বেস্ট থিংস ইজ বাবা কিন্তু একটা চিলড আউট পার্সোনা নিয়ে চলতে পারে। আমার মনে হয় সেটাও খুব দরকার লাইফে। ইউ ক্যানট টেক এভরিথিং সো সিরিয়াসলি অল দ্য টাইম। এরকম মানুষজনেরও খুব দরকার আছে। নিজেকেও খুব সিরিয়াসলি নেয় না, অন্যদের আশা করছি নেয়। তো যাই হোক, মানে ওই জন্য মানে আমি যেটা বললাম, কামিং ব্যাক টু দ্যাট, মানে আজকে আমি শিল্পী হয়েছি সেটা ঘটনাচক্রে হি আই থিঙ্ক ফিলস ভেরি লাকি অ্যাবাউট ইট, অ্যান্ড হি ফিলস ব্লেসড অ্যাবাউট ইট, যে মানে আমার সন্তানই এটা এক্সপিরিয়েন্স, আমার সন্তানের থ্রু দিয়ে আমি এগুলো এক্সপিরিয়েন্স করছি, যেহেতু বাবা আমার অনেক কাজের জায়গায় বাবা যায়। এই জিনিসটা আমাদের অনেক বেশি ফিল হয় যে আমরা অনেক কিছু দেখছি, শুনছি, অভিজ্ঞতা আমাদের হচ্ছে, যেটার কারণ সেইটা আমাদের খুব গর্বিত করে। সেটা আমাদের মেয়ে ও কাজটা করছে আমরা গর্বিত হয়ে গেলাম সেটা নয়, যে আমি তো ওই জায়গাটায় পৌঁছাতে পারতাম কি পারতাম না। সেই জায়গাগুলো, সেই মানুষগুলোকে যখন সামনে থেকে দেখছি, সেই ঘটনাগুলো দেখছি, সেইটা তো হ্যাঁ, একটা সাধারণ চাকরি করা মানুষ যে সারা জীবন চাকরি করেছে এবং সেই কমিউনিটি থেকেই সে বিলং করে, তার আইডিয়ালি মানে প্যাসিফিক ওশান দেখতে দেখতে আমি ট্রেনে করে যাচ্ছি স্যান ফ্রান্সিসকো থেকে, না কোথা থেকে, স্যান ডিয়েগো থেকে লস অ্যাঞ্জেলেস। এই অভিজ্ঞতাটা তো তার নর্মালি হওয়ার কথা না, তার স্বপ্নও দেখার কথা। এক্স্যাক্টলি। তো সেই জিনিসটা, এবং আমার মনে হয় যে মা বাবার কোথাও গিয়ে ওই শিক্ষাগত ব্যাপারটাও তো ম্যাটার করে। অনেকে অনেক কিছু পায় কিন্তু, বাট দে হ্যাভ নেভার টেকেন থিংস ফর গ্রান্টেড। এই যে গ্র্যাটিটিউডটা, যে না তো আমরা তো সত্যি এগুলোকে এত কিছু কি পাওয়ার কথা ছিল, এগুলো তো পাচ্ছি, তাহলে দেখি না নিশ্চয়ই এরপরে আরও ইন্টারেস্টিং কিছু ওয়েট করছে। সো দে আর কিউরিয়াস অ্যাবাউট লাইফ, উইচ আই থিঙ্ক আই হ্যাভ ইনহেরিটেড। তো এটা আমার ভালো লাগে। কি বলবে, আমি একটু আঙ্কেলকে জিজ্ঞেস করি যে এই মুহূর্তগুলোর কথা, যে একটা স্বপ্ন পূরণের দিকে যখন মেয়ে পৌঁছে যায়, এবং যেটা বললো যে তুমি ভীষণ আনন্দ, একদম চিল থাকা মানুষ, তো সেই জায়গাটা একটু বলো না। যেটা বললাম, আসলে ছেলে মেয়ের সাফল্য তো সব বাবা মাকেই আনন্দ দেয়, কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে, আমি যেহেতু খুব মিউজিক লাভার, আজকেও একটা বড় চাকরি করলে বা সায়েন্টিস্ট হলে বা বড় ইঞ্জিনিয়ার হলে তা তো মারাত্মক আনন্দ হতো, কিন্তু আমার আনন্দটা তার কয়েক গুণ বেশি, যেহেতু আমার ভালো লাগার জিনিসটাতে মেয়ে সঙ্গীত শিল্পী, একদম সেইটা আর কি। আর শো দেখতে গিয়ে বা কনসার্টে আমি এনজয় করি, এখন অনেকটা একটা অভ্যেসের মতো হয়ে গেছে, এত বছর ধরে গান গাইছে তো, স্টেজে পারফর্ম করছে, কাজে সেটা আমি সবসময় এনজয় করি। সেটা বলো তো, অন্বেষা শো করছে, অন্বেষা কনসার্ট করছে, সেটা এনজয় করাটা তো একদিক। আমরা ভীষণ মিউজিক এনজয় করি, ফলে আমরা অন্য কোনো কনসার্টে অতটাই ভালোবেসে এনজয় করি। আমি অ্যাকচুয়ালি এটাই বলতে চাইছিলাম, অনেক ঘুরিয়ে ফিরিয়ে বললাম, ওরা সহজভাবে বলে দিল, ওই জন্যই ওরা মা বাবা। তো মানে হ্যাঁ, এটাই বটম লাইন, মানে সাবজেক্টটার প্রতি একটা ভালোবাসা, এবং সেটা আজকে মানে, আর সবচেয়ে বড় কথা আমাদের মধ্যে তো এইটা, ওরা শুধুমাত্র আমার মা বাবা, এটা ওদের লাইফের একটা রোল, আমি ওদের মেয়ে, এটা আমার লাইফের একটা রোল, একটা আইডেন্টিটি, এর বাইরেও তো অনেক আইডেন্টিটি আছে। তো আমি যখন স্টেজে আমার আমি শিল্পী, এই আইডেন্টিটিটা স্ট্রংগেস্ট হয়ে দাঁড়ায়, তখন ওরা আমার শ্রোতা, কখনো খুব এনজয় করছে এরম শ্রোতা, কখনো খুব ক্রিটিক্যাল শ্রোতা, যে পরে শোর পরে এসে মুখের উপর বলতে পারে যে না আজকে এই জায়গাটা এরকম না হলে ভালো হতো, বা এই কথাটা এই সময় অ্যানাউন্স করা উচিত ছিল, বা এই গানটার পর এই গানটা হলে ভালো হতো। তো
তো এই জিনিসগুলো সো দে অলসো বাবার সুইচ। থেকে মা বেশি বলে, হ্যাঁ তার জন্য মা মাঝে মাঝে একটু খারাপও হয়, সেটার জন্য কিছু না, ঠিক আছে, it's okay. গ্রোথটার জন্য ওগুলোর না, দরকার সেটা আছে। নিজের অভিজ্ঞতা থেকে মনে হয়েছে এই জায়গাটা এরকম হলে ভালো বাবাও হতো, বলে, তাই না? বাবাও আপনাদের ভেবে নিয়ে সেটা বলে। আমি পরে বলি যে ভালোর হ্যাঁ, জন্যই অনেক বলি আর কি। পরে হয়তো কোনো একটা কথা তক্ষুনি হয়তো আসেনি, প্রোগ্রামটা অনেক দিন আগে হয়ে গেছে, তখন হয়তো সেটার কথা আমরা এমনি আলোচনা করছি, তখন বাড়িতে হয়তো হ্যাঁ এইটাতে না এই গানটা না করে এই গানটা হ্যাঁ, করলে ভালো গানের হতো। সিলেকশনে এটা হলে ভালো হ্যাঁ, হতো। তো বা কখনো হয়তো নিজের কোনো একটা নতুন গান সেটা আমি প্লেলিস্টে ঢুকিয়েছি, নিজের একটা অতটা জনপ্রিয় নয় সেরকম একটা গানকে বাদ দিয়ে সেখানে একটা আইকনিক গান তুমি গাও, এই ধরনের সাজেশনস আসে এবং গান সাজেশন প্রচুর আমরা ভুল শুনি তো, ঠিক হয় কাজে না, গানের এগুলো একটা মনেও থাকে সবসময় প্রচুর গান। মানে সাজেশনের কোনো ভুল ঠিক হয় না। আমার মনে হয় যে সেখানে করতে গিয়ে আমারও কখনো কখনো বাধে, যে মানে আমিও কখনো কখনো অপোজ করি, মানে সব আইডিয়া তো একরকম ভাবেই আমাদের রিসিভ মধ্যে ওই করি না। জিনিসটা মারাত্মক হয়, মানে তিনজনেই ধরো গান বাজনার আলোচনা হচ্ছে, তিনজনের মত কিন্তু তিন রকম, তারপরে যে অ্যাকচুয়াল পারফর্ম করছে সে আলটিমেটলি একা ভেবেই ব্যাপারটা কোনটার কোনটা বেসিস ঠিক ঠিক ছিল সেইগুলো তৈরি করে নেয়, কারণ অতটাই বড় হয়ে গেছে এখন। ইটস অলওয়েজ এ নেগোসিয়েশন, মানে ঠিক ভুল ওই বাইনারিতে এখন আর দেখি না, যে না আমি তো করছি, আই নো মাই জব, ওই ব্যাপারটা থেকে বেরিয়ে আমি দেখার চেষ্টা করি আর কি, মানে না হলে তো এগোনো যাবে না। আমি আঙ্কেল আন্টিকে শেষ একটা প্রশ্ন করবো যে মেয়ের বিয়ে নিয়ে কি ভাবছো? মেয়ে মনের মানুষ কি এসছে? করেছে ট্র্যাজেক্টরিটা বলুন। না না, এই প্রশ্নটা তো অবভিয়াস। হ্যাঁ অবভিয়াস, বাবা মা হিসেবে আমাদের কাছে এই প্রশ্ন অবভিয়াস এবং আমাদের উত্তর দেওয়াটাও অবভিয়াস। দেখো, মেয়ের বিয়ে নিয়ে ওইভাবে ভাবছি না, কিন্তু মেয়ের বিয়ে দেব না এরকমভাবেও ভাবছি না। মেয়ে কোনোদিন যদি খুব হাসি মুখে এসে বলে যে আমি এখানে বিয়ে করতে চাই, আমরা অলওয়েজ ওয়েলকাম, আর সেটা কোনো কিছুর বিচার না করে, কেননা ওর ভালো লাগা এবং ওর ভালোবাসাটাকে গুরুত্ব দিতে আমি একদম এক কথায় সামনে থাকবো। সেটা নিয়ে মা বাবার মধ্যেও কিছু কিছু, মানে ধরো আমরা কিছু একটা প্রচলিত ধারণার মধ্যে এসছি, আবার কিছু কিছু অ্যাড হয়েছে, হতে হতে আজকে এই বয়সটায় পৌঁছেছি। এর থেকে আমার একটা ধারণা, ওর বাবার হয়তো আরেক রকমভাবে দেখার ইন্টেন্সিটির তফাৎ না এটাতে, এটা হচ্ছে কে কিভাবে দেখছি, কে কিভাবে নিয়েছি সেইভাবে ভাবছি। না, বিয়ের বয়সে পৌঁছেছে বলে যে জবরদস্তি মানে বিয়ে দিতেই হবে, এরকম ব্যাপার না, নয়। নিজের হ্যাঁ, কেরিয়ার নিজের কাজ করুক, না বিয়েটা যখন ওর পছন্দ। বিয়েটা যে আনইম্পর্টেন্ট সেটাও না, না প্রত্যেকটা মানুষের আনইম্পর্টেন্ট লাইফে দরকার না, আছে। কেননা হ্যাঁ, আরো সেটা আনইম্পর্টেন্ট না বলবো, কেননা ও অনলি চাইল্ড, মা বাবা মাথা বাঁধিয়ে আসে না। যদি ওর জীবনে কোনো পার্টনার বা সঙ্গী আসে আমরা ভীষণ খুশি হব। মানে সব বাবা মার তো ফুল সাপোর্ট রয়েছে, তো এমন কোনো মানুষকে অন্বেষার জীবনে এসছে? এটা থাকুক, এটা নেক্সট ইন্টারভিউর জন্য তোলা থাকুক। হ্যাঁ একেবারে, হ্যাঁ তাহলে এটা প্রশ্নই রেখে দিই আমরা। একদম একদম নেক্সট ইন্টারভিউ। আমি শুরুতেই যেটা শুনছিলাম যে আন্টি তুমিও গান বাজনা করো এবং সঙ্গীত শিল্পী, তো প্রফেশনালি সেভাবে আর এগিয়ে নিয়ে গেলে না কেন, বা একটা সময়ের পর একটু থামতে হলো? না, থামতে হয়নি, কেউ থামায়নি, কেউ কাউকে থামাতে পারে না আসলে। আমার থামাটা আমার চয়েস ছিল, কেননা আমার কাছে ওটা অনেক প্রায়োরিটি ছিল। যে সময় আমি একদমই চলে গেলাম গান বাজনার থেকে বাইরে, সে সময় আমার মনে হলো ওর পেছনে সময় দেওয়াটা অনেক বেশি গুরুত্ব, ওর সঙ্গে ট্রাভেল করাটা, কারণ ওর বাবা তখন পুরোপুরি ওয়ার্কিং, ফলে ওর সঙ্গে থাকাটা খুব ইম্পর্টেন্ট। সেই একটা কারণ কাজ করেছে এবং আজও স্টিল ওর ভুল ধরানো, ওর দেখানো, ওর এক্সপ্রেশন ইত্যাদি নিয়ে, মানে আমি গানের মধ্যেই আছি। হ্যাঁ আমি এটা বলতে যাচ্ছিলাম, হ্যাঁ, মা একদম কিন্তু গানেই আছে। সাবজেক্টটার থেকে দূরে নেই, না, মার গান সাবজেক্টের গাওয়াটা মধ্যে স্বাভাবিক। ইনফ্যাক্ট ওই সাবজেক্টের সঙ্গে আরো ইনভলভমেন্ট বেড়েছে, বেড়ে গেছে। কারণ আমিও যেহেতু প্র্যাকটিসিং মিউজিশিয়ান এবং দুজনেরই ওই একটা কমন আছে, তারপরে সেহেতু আমরা ভাস্ট, এত বছরের অভিজ্ঞতা ভাস্ট, তারপরে যত রকম কাজ করে সব কিছু কি আমার ঘোরা ছিল? সেই জায়গাগুলো তো ঘোরা নিজে না। বসে ফিজিক্যালি রেয়াজ করছে না, বাট শি ইজ ইন মিউজিক। অন্বেষার মধ্যে থেকে একটা রেওয়াজ চলছে এবং এটাই থাকুক আমি বলবো। আজকে কি মা মেয়ের একটা যুগলবন্দি আমরা শুনতে পারি? যদি মানে
মানে রাজি থাকে, আমার তো অসুবিধা নেই, আমি তো ভাত খাওয়ার মতো গান গাই আর কি। হ্যাঁ। তুমি তো সিঙ্গার, আমি তো সিঙ্গারের মা। ও আচ্ছা, হ্যাঁ, সুবিধা মতো কিরকম চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তুমি দেখো দেখো একটা সত্যি কি গাওয়া যায়? বলো না তো। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, ও রজনী গন্ধা তোমার। দারুণ মুহূর্তে সাক্ষী থাকলাম আমরা এবং সঙ্গে আপনারাও। এই আড্ডাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখতে থাকুন সিটি সিনেমা। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ ও এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন সিটি সিনেমার ইউটিউব চ্যানেল আর ফলো করুন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল।